দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। পেহেলগাম পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দেশে যেভাবে ক্ষোভ, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং প্রত্যেকেই চাইছিলেন যে এই ভয়ঙ্কর নারকীয় ঘটনার তার একটা প্রতিকার হোক, প্রতিবাদে সবাই সোচ্চার হয়েছিলেন এবং দেশের সমস্ত মানুষ, বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সকলেই একজোট হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং সরকার পরবর্তী কি পদক্ষেপ করে সেদিকে মানুষের নজর ছিল এবং সমর্থন ছিল। বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে এবং সেটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে সেই ঘটনাগুলো ঘটলো, ডোনাল্ড ট্রাম্প প্রথম জানালেন গোটা বিশ্বকে যে যুদ্ধবিরতি যে পরিস্থিতি ছিল সেই সংঘর্ষ বিরতি দুদেশই মেনে নিচ্ছে এবং কি কি কারণে আমরা সবাই জানি সেগুলো কি ঘটেছে। বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে কি কারণে এবং গোটা দেশের মানুষের কাছেও এটা একটা প্রশ্ন, কি পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি, তার শর্ত কি ছিল, যুক্তি কি ছিল, এই সমস্ত নানা প্রশ্ন উঠে আসছে। অনেকে মনে করছেন সরকারকে এই ধরনের প্রশ্ন করার অর্থ বোধহয় দেশের বিরোধিতা, কিন্তু তা কি? বোধহয় তা নয়। মানুষ তো জানতে চাইতেই পারেন, দেশের স্বার্থ, দেশের প্রতি তাদের ভালোবাসা থেকে মানুষের মনে এই প্রশ্ন আসতেই পারে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে ঠিক আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সৌম্য বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সিনিয়র জার্নালিস্ট শুভাশিস মৈত্র এবং ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। শুভাশিস দা, সৌম্য দা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সৌম্য দা, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেস যথেষ্ট সোচ্চার এবং অন্য বিরোধী দলগুলোও জানতে চাইছে যে সমস্ত মানুষের, দেশের মানুষের আবেগ নিয়ে যে একটা লড়াই শুরু হয়েছিল সেটা এখন কোন পর্যায়ে রয়েছে, ঠিক কি কি পরিস্থিতিতে এই বিরতি ঘোষণা করা হলো এবং যেভাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একের পর এক তীর দাগা হচ্ছে ভারতের উদ্দেশ্যে, নানা রকম ভাবে একটা কোথাও একটা ফেস লস হচ্ছে এবং তার কোনো প্রতিকার, তার কোনো জবাবও কিন্তু সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে ঠিক কি অবস্থা রয়েছে? সোফিয়া, তুমি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছো এবং খুবই সঙ্গত, প্রতিটি প্রশ্নই খুবই সঙ্গত। আমাদের প্রত্যেকেরই, আমাদের মানে দেশের মানুষের প্রত্যেকেরই এই প্রশ্নগুলো তাদেরকে হন্ট করছে, করার কারণও আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের দেশে গত 11 বছর ধরে যে রাজত্বটা চলছে তাতে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করে তার জবাব পেয়েছে এরকম কিন্তু দেখা যায়নি। আর প্রশ্ন করারই অধিকারটা আস্তে আস্তে একদম শেষ হয়ে গেছে। এই প্রশ্নগুলো করার সব থেকে বড় যে ফোরাম সেটা পার্লামেন্ট অফ ইন্ডিয়া। সেই পার্লামেন্ট ইন্ডিয়াতে আজ পর্যন্ত যতগুলো ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে যতগুলো ঘটনা ঘটেছে, আমি এই লেটেস্ট ঘটনাটাকে ধরেই বলছি, অর্থাৎ যুদ্ধ বা সংঘাত, সংঘর্ষ যাই বলি না কেন, লড়াই, এটাকে ধরেই বলছি যে যতগুলো ঘটনা ঘটেছে যেগুলো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, তার একটি প্রশ্নেরও আমরা উত্তর পাইনি এবং একটি প্রশ্ন নিয়েও কিন্তু পার্লামেন্টে আজ পর্যন্ত আলোচনা হয়নি। আমরা যদি দেখি যে 2019 সালের পুলওয়ামা, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। বালাকোট স্ট্রাইক হয়েছে, তা নিয়ে কোনো আলোচনা হয়নি। উরি স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কোনো আলোচনা হয়নি। আমরা 2020 সালে গালওয়ানে চীনা আগ্রাসন, সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আলোচনা তো দূরের কথা, পার্লামেন্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি ইউনানিমাসলি ডিসাইডেড টু ভিজিট দোজ এরিয়াস যাদেরকে পারমিশন দেওয়া হয়নি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দেয়নি এবং পার্লামেন্টে একদিনের জন্য কোনো আলোচনা হয়নি। এবারে এখনো পর্যন্ত পেহেলগামের পর থেকে কন্টিনিউয়াসলি ডিমান্ড করা হচ্ছে, বিরোধীরা করছে যে পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকো, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী হাজির থাকুন। কিন্তু প্রধানমন্ত্রী দুটো সর্বদলীয় বৈঠক ডেকে একটিতেও হাজির থাকলেন না। একটাই চলে গেলেন বিহারটায়, দ্বিতীয়টায় দিল্লিতে থেকেও তিনি উপস্থিত হলেন না। এবং পার্লামেন্টের জয়েন্ট পার্লামেন্টারি সেশন ডাকা হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, 3 দিন 4 দিন বা 2 দিনের জন্য ডাকা হবে কিনা, এই নিয়ে আলোচনা করা হবে কিনা, সে বিষয়ে কিন্তু সরকার এখনো পর্যন্ত একটি মন্তব্য করেনি। হ্যাঁ ডাকবো বা ডাকবো না, বা ডাকা হতে পারে কি ডাকা হবে না, কোনো মন্তব্য করেনি। গোটা বিষয়টা সম্পূর্ণভাবে যেটা হচ্ছে একটা ছায়ার সঙ্গে কুস্তি, যেটা বলে না যে পাথরের কাছে তুমি কোনো প্রশ্ন করছো, পাথরের কাছ থেকে কোনো জবাব দেই, ঠিক সেই রকম হচ্ছে। একটা মনোলগ চলছে এবং যে মনোলগটা গত 11 বছর ধরে আমরা দেখে আসছি, মন কি বাত নাম করে রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি তাদের যে সম্ভাষণ বা ভাষণ, সেইটাই প্রধানমন্ত্রী দিয়ে তার দায়িত্ব খালাস। যার ফলে এই যে এতগুলো প্রশ্ন,
যে প্রথম প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণা কেন ডোনাল্ড ট্রাম্প করছেন? নাম্বার ওয়ান, তার কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। প্রধানমন্ত্রী যেটা বলেছেন জাতির প্রতি ভাষণে যে এসা মার মেরেছি আমরা যে বাধ্য হয়ে তারা 4 দিনের মধ্যে হাতে পায়ে ধরে আমাদের কাছে পাকিস্তান বলেছে বাবা এবারে ক্ষমা দাও, এবারে রফা করো, যুদ্ধবিরতি ঘোষণা করো, আমরা তখন সেটা মেনে নিয়েছি। এটা যদি ধরেও নিই যে প্রধানমন্ত্রী সত্যি কথা বলছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ক্রেডিট নেওয়ার জন্য তিনি অসত্য কথা বলছেন, তাহলে তার একটা মীমাংসা হওয়া উচিত কোনটা সত্যি কোনটা মিথ্যে। ইন্টারেস্টিং, দেখো ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেই একই দিনে তার যে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও একই দিনে আর একটা আরো বেশি মারাত্মক কথা বলেছেন। সেই মারাত্মক কথাটা এই আমরা যুদ্ধবিরতির ঘোষণায় চাপ দিয়েছি, বাণিজ্যের জন্য ট্যারিফ ঠিক করব, তোমাদের সঙ্গে বাণিজ্য করব, অনেক সস্তায় মালপত্র কিনবো, এই সমস্ত বলা ছাড়াও যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে তৃতীয় কোনো দেশে সার্বিক সমস্ত বিষয় নিয়ে ভারত এবং পাকিস্তান আলাপ আলোচনা করবে, সেই জিনিসটার যে উদ্যোগ সেইটা নেওয়া হচ্ছে এবং এটা একটা সম্ভাবনা তিনি দেখিয়েছেন। অর্থাৎ যে থার্ড পার্টি ইন্টারভেনশন ইন জম্মু কাশ্মীর অ্যাফেয়ার্স, যেটা এত বছর ধরে আমরা আটকে এসেছি, আমরা অস্বীকার করে এসেছি, সেইটাকে কিন্তু উস্কে দিয়েছেন। অর্থাৎ তারা যে আগ্রহী সেই আগ্রহটার কথা তারা জানিয়েছে। এখন ইন্টারেস্টিংলি তুমি দেখো আমরা এই মোদি জমানাতে আমরা কি কি দেখেছি। যখন ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যখন আন্তর্জাতিক সংস্থাগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টাইম বলছি সব থেকে বড় ধরো, তারা যেটা করেছে তাদের রিপোর্টে ভারতের মানবাধিকার লঙ্ঘন, ভারতের সাংবাদিকতার বিরুদ্ধে যে আক্রমণ, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা চলে গেছে যেটা, এবং ক্রমশ আমরা নিম্নগামী, সেইটার বিষয়ে যে সমস্ত রিপোর্ট এসছে, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক রিপোর্টে, এবং খুব সেগুলো খুব হেলিতালি সংগঠন নয়, ইউনাইটেড নেশনসের সংগঠনের পক্ষ থেকেও যে সমস্ত অভিযোগ করা হয়েছে, ভারত কিন্তু সুমোটো কারুর কোনো দাবি ছাড়াই অত্যন্ত কড়া ভাষায় সেগুলোকে খণ্ডন করেছে, রিজয়েন্ডার দিয়েছে এবং বিবৃতি দিয়ে সরকারের পক্ষ থেকে থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে সেগুলো অসত্য, তারা জানে না, তারা ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, সমাজ, সংস্কৃতি, রাজনীতি এই বিষয়ে কোনো জ্ঞান নেই, তারা অর্বাচীনের মতন মন্তব্য করেছে, ইন্ডিয়া রিজেক্টস দোজ থিংস, এইভাবে আমরা বারবার বিবৃতি দিয়ে এসেছি। অথচ এত বড় একটা দাবি, এবং একবার নয়, দুবার নয়, তিনবার প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি করেছেন, মার্কো রুবিও সেই দাবি করেছেন, তা সত্ত্বেও কিন্তু neither the প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নর দ্য ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুমোটো তার বিরোধিতা করেনি, সেটা অসত্য বলেনি, যেটা বলেছে সত্য নয় সেটা আমাদের প্রশ্নের জবাবে বলেছে। প্রেস কনফারেন্স হয়েছে, সাপ্তাহিক ব্রিফিং হয়েছে, সেই সাপ্তাহিক ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা বলেছে কিসের এত ভয় সোফিয়া, আমি তো বুঝতে পারছি না কিসের এত ভয়। তার মানে কি কোথাও কোনো একটু কিছু আছে বা সত্যতার কিছু বিকিরণ আছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, মার্কো রুবিও যা বলেছেন, যা আমেরিকা ক্লেম করে আসছে এতদিন ধরে এবং প্রকাশ্যে ক্লেম করছে, একাধিক ফোরামে ক্লেম করছে, তাহলে সেটা কি সম্পূর্ণভাবে অসত্য নয়? উদ্যোগটা কি তাদের ভেতর থেকে এসছে? এরই পিঠে যে প্রশ্নটা উঠে আসে, যে যুক্তিটা উঠে আসে, এই নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত 1972 সালের সিমলা এগ্রিমেন্টের বিরোধিতা করে চলে আসছে তাদের ঘোষিত নীতি যে সিমলা এগ্রিমেন্ট ওয়াশ আউট। ইন্দিরা গান্ধী তিনি বিজয়ীর অবস্থায় ছিলেন, যেখান থেকে তিনি সম্পূর্ণভাবে পিওকে দখল করে নেওয়ার মতন জায়গা ছিলেন, সেইটা না করে যেখানে পাকিস্তান বাংলাদেশে পর্যুদস্ত হয়ে তারা সারেন্ডার করেছে, তা সত্ত্বেও তিনি কেন সিমলা চুক্তি গেলেন? কেন তিনি যে ওই দখল করা যেখানে অ্যাডভান্স ফোর্সকে কেন তিনি পিছিয়ে এসে সিজফায়ার ঘোষণা করলেন? কোন উদ্যোগ ছিল, কি কারণ ছিল, কোন যুক্তি ছিল? এই ব্যাপারটা তো সমালোচনা করে আসছে বিজেপি, আজকেও তাই করেছে, এখনো পর্যন্ত তাই করছে। সেই একই যুক্তিতে তাহলে যখন পাকিস্তানের মাজা, কোমর, শরীর ভেঙে দিয়েছি আমরা, যে দাবি যে আমরা একই দিনে 9টা জায়গাতে এবং তারপরে আরো অনেকগুলো জায়গাতে ইনক্লুডিং
যেটা কি বিভিন্ন মহল থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্র সম্ভারটাও একটা বিপদের একটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। আমরা যেভাবে তাদেরকে নতজানি করিয়েছি, এত মার দিয়েছি যে তারা হাতে পায়ে ধরে আমাদের কাছ সঙ্গে ভিক্ষা করছে যে যুদ্ধবিরতি করো, আমাদের ক্ষমা দাও। কেন মানলো? কেন 4 দিনের মাথায় 1947 থেকে এই 2025 পর্যন্ত 5 বার লড়াই হয়েছে পাকিস্তানের সঙ্গে। 47-এ হয়েছে, 65-তে হয়েছে, 71-এ হয়েছে, 99-এ হয়েছে, এবার হলো। কোনোদিন কিন্তু 4 দিনে যুদ্ধবিরতি ঘোষণা হয়নি। কোনোদিন কিন্তু এত দ্রুত একটা যুদ্ধের সাময়িক মীমাংসা হয়নি, শেষ হয়ে যায়নি। সেটা করার কৃতিত্ব দেখালেন নরেন্দ্র মোদী, যিনি দোর্দণ্ড প্রতাপ, যিনি পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন। একের পর এক বিমানবন্দর তিনি ভেঙে দিয়েছেন। তিনি এতগুলো সন্ত্রাসবাদীদের আস্তানা গুড়িয়ে দিয়েছেন। পাকিস্তান ভয়ে জবুতবু হয়ে গেছে, তারা হাতে পায়ে ধরছে। কেন তুমি তাহলে মানলে? কোন যুক্তিতে তাহলে মানলে? তাহলে সেই যুক্তিটা কি বাইরের কারুর চাপে? বাইরের যদি চাপ না থাকে তাহলে কেন এটা মেনে নেওয়া হলো? এই প্রশ্নগুলো যে করবে গভর্নমেন্টকে, যারাই করুক না কেন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টেরিয়ান যারা করুক না কেন, তার তো কোনো উপায় নেই, কারণ সেই প্রশ্ন করার অধিকারই নেই, কাউকে দেওয়া হয়নি। গত 11 বছর ধরে পার্লামেন্টে কোনো প্রশ্নের জবাব তিনি দেননি, তাকে প্রশ্ন করারও কোনো অধিকার তিনি কাউকে দেননি, কোনো এমপিকেও দেননি, কোনো মন্ত্রীকেও দেননি। তাহলে তিনি এটা কেন দেবেন? সুতরাং যে বিরোধীরা যে চাপটা দিচ্ছে সেই চাপটা ওই অরণ্যে রোদনই থাকবে। প্রধানমন্ত্রী তিনি মানবেন না, তিনি ডাকেননি আজ পর্যন্ত সর্বদলীয়, তৃতীয় সর্বদলীয় বৈঠক ডাকবেন কিনা, সেখানে জবাব দেওয়ার মতন অবস্থায় তিনি থাকবেন কিনা সেটা নির্ভর করবে পরবর্তী ভূমিকার উপরে। কিন্তু পার্লামেন্ট তিনি আজ পর্যন্ত যে কারণে ন্যাশনাল সিকিউরিটি জন্য যে পার্লামেন্টে, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতার বা সদস্যদের তাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার কথা, তিনি দায়িত্ববান, তার এটা দায়বোধ যেটা দেওয়ার, সেই জিনিসটা যিনি মানেননি, তিনি এবারেও যে মানবেন বলে আমি বিশ্বাস করি না, মানি না। এবং সেটা না করার জন্য যা যা করার দরকার সেটা অলরেডি শুরু হয়ে গেছে। 4 দিনের এই যুদ্ধটা যুদ্ধ জয় হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। বিজেপি 11 দিনের কর্মসূচি নিয়েছে, তিরঙ্গা যাত্রা। তুমি দেখবে যে এমন কোনো রাজ্য নেই যেখানে এই নিয়ে হইচই হচ্ছে, এবং বিভিন্ন মিডিয়াতে, সমস্ত দেশের মিডিয়াতে সেগুলো ফলাও প্রচার হচ্ছে। এবং এই প্রচারটা এমনভাবে হচ্ছে যে আমরা জয়ী হয়েছি, আমাদের বিজয় গাথা এটা, এবং সেইটা করে তিনি পার পেতে চাইছেন সমস্ত প্রশ্নকে কার্পেটের তলায় দিয়ে দিয়ে। এটা তার চরিত্র। 11 বছর ধরে তিনি এই চরিত্রটাই বিভিন্নভাবে প্রকাশ করে আসছেন। তিনি মনে করেন তিনি একাই গালিভার, বাকি দেশের 140 কোটি লোক তারা লিলিপুট, তিনি সবার থেকে বেশি আর সবার থেকে উঁচু, তাকে প্রশ্ন করার অধিকার কারণ নেই, তিনিও জবাবদিহিতে বাধ্য নন। আমরা এটাই দেখছি এবং এটাই দেখব। সুতরাং যে প্রশ্নগুলো তুমি করলে একগাদা প্রশ্নে, সেগুলো অমীমাংসিতই থেকে যাবে, হয়তো আমরা জানতে পারবো না। সোফিয়া। সুভাষিস দা, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রাখলেন, যে ভাষণ দিলেন, সেখানে তিনি আরেকটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন পাকিস্তান কথা দিয়েছে যে তারা আর জঙ্গি কার্যকলাপ করবে না, তারা আর সৈনিক কার্যকলাপ করবে না। এটা তো অত্যন্ত, যদি এরকম হয়ে থাকে তো খুব বড় ব্যাপার, খুব বড় কথা। পাকিস্তানের কাছ থেকে এরকম কথা তো আদায় করা এর আগে সম্ভব হয়নি। আমার ধারণা পাকিস্তানের খুব একটা মানে ওরকম নিয়ন্ত্রণ নেই জঙ্গি কার্যকলাপের উপরে সবটা, 1 নম্বর। 2 নম্বর, পাকিস্তানের মধ্যেও পাকিস্তান কোনো একটা হোমোজিনিয়াস গভর্নমেন্ট একটা ভাবনা নিয়ে চলছে, সে ভাবনাটা ভুল হোক ঠিক হোক, যেমন বিজেপি একটা গভর্নমেন্ট একটা ভাবনা নিয়ে চলছে, তার আইডিয়া কারোর পছন্দ হতে পারে না হতে পারে, পাকিস্তান সেরকম নয়। যেমন আসিফ মুনির এই পাহেলগাঁওয়ের ঘটনার ঠিক 7 দিন আগে পুরনো একটা বিষয়, সেটা 50s এক সময় আলোচনা হতো যে পাকিস্তানকে দ্বিতীয় মদিনা তৈরি করতে হবে। এই যে রিলিজিয়াস ন্যাশনালিজমের দিকে পাকিস্তান আরো গভীরভাবে যাওয়ার চেষ্টা করছে, এবং সেখানে তাদের সবচেয়ে পরম শত্রু হচ্ছে ইমরান খান, যে অতটা ওই রকম রিলিজিয়ন বেস পলিটিক্স করে না। ফলে পাকিস্তানের মধ্যে অনেক, প্রথমত একটা পাকিস্তানের যে ডিপ স্টেট সেটা অনেক বেশি পাওয়ারফুল, 1 নম্বর। 2 নম্বর, অস্থির একটা দেশ, এবং কাল কি হবে তারা নিজেরাও অনেক সময় জানে না, এমন এমন ঘটনা অতীতে ঘটেছে।
ফলে আমার ধারণা পাকিস্তানের ওই প্রতিশ্রুতির মধ্যে যদি সদিচ্ছা থেকেও থাকে, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাকিস্তানের কম। আর দ্বিতীয়ত মানে এই যে মানে সামরিক সংঘর্ষ যেটা বলা হচ্ছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ যেটাকে যুদ্ধই বলছে, ওয়ারই বলছে, এই ওয়ারটা নিয়ে হয়তো পরে আরো গবেষণা হবে, কিন্তু এই প্রথম একটা ওয়ার আমরা দেখছি ভারত পাকিস্তানের, যেটা আগের যুদ্ধগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে মানে ট্যাঙ্ক, যেখানে প্লেনে করে গিয়ে বিমানে গিয়ে বোমা ফেলা, মানে সে ব্যাপারটার বদলে একটা আধুনিক ওয়ারফেয়ার একটা হলো, যেটা ভারত পাকিস্তানের মধ্যে একটা নতুন দিক দেখা যাচ্ছে। এবং আগে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন তারা আমরা দেখেছি যে সোভিয়েত এবং মার্কিন উইপেনারি দক্ষতা নিয়ে তারা বিচার বিবেচনা করতেন। এখন সেটা হবে ভারতের কতটা ইসরায়েল এবং কতটা ফ্রান্সের উইপন ইউজ করেছে, আদৌ করেছে কিনা, করে থাকলে তার সাফল্য কতটা, চীনের ড্রোনের সাফল্য কতটা, এই আলোচনাটা আসবে। এই গবেষণাটা শুরুও হয়েছে, সেটা বিভিন্ন জায়গা থেকে একটু একটু পাওয়াও যাচ্ছে। কারণ যে মানে দক্ষিণ পাঞ্জাবের দক্ষিণে যে 400 কিলোমিটার ভেতরে বাহাওয়ালপুর, যেখানে ড্রোন অ্যাটাক করেছে ভারত, এই অবধি ভারত অতীতে কখনো যেতে পারেনি। এটা রাজস্থান সীমান্ত থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এবং পাঞ্জাব থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এবং এটা মানে এটা নিয়ে প্রচুর লেখালেখি আছে এই অঞ্চল নিয়ে, যে এখানে জাইস এবং লস্করের ডেন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এগুলো মানে প্রকাশিত তথ্য এগুলো। এবং সেদিক থেকে দেখলে আমার ধারণা মানে পাকিস্তানও সম্ভবত ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটতে পারে। এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্সের যা ভূমিকা দেখা গেল, সেটাও পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী দেখা গেল। যে রাফায়েল একটা ডাউন নামানো হয়েছে বলা হয়েছিল, সেটা পরের দিকে আর কেউ বলছে না। এটা ঘটনা যেদিন পাকিস্তানের ক্লেম করেছিল তার পরের দিনই রাফায়েলের কোম্পানির শেয়ার দর পতন ঘটেছিল প্রায় 1% মতো। সেটা আবার ঠিকঠাক হয়ে গেছে এবং পরবর্তীকালে এর সপক্ষে কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আমার ধারণা যে এর একটা রাজনৈতিক দিক আছে, মানে ভারত কেন্দ্রিক রাজনৈতিক দিক আছে, এর একটা আন্তর্জাতিক দিকও আছে। ভারত কেন্দ্রিক রাজনৈতিক দিক যেটা সৌম্য বলল, তার সঙ্গে আমি একদম একমত। সরকার সংখ্যার শক্তিতে উত্তর বা কোনো প্রশ্নেরই উত্তর দেন না, অতীতেও দেননি, এবারেও দিচ্ছেন না। তারা বিষয়টাকে ঘুরিয়ে দিতে চাইছেন এবং প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে চাইছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এমন আচরণ করছেন যেটাতে আমার ধারণা তাদের রাজনৈতিক ক্ষতি হবে ভবিষ্যতে। যেমন এই যে আমাদের বিদেশ সচিবকে যেভাবে ট্রোল করা হয়েছে, সে ব্যাপারে কোনো প্রথম সারির বিজেপি নেতাকে নিন্দে করতে দেখা গেল না। এটা অভাবনীয় ব্যাপার। তারা সাহসী পাচ্ছে না এই ধরনের লোকেদেরকে নিন্দে করতে, কারণ এটা তাদের এই শক্তিটার উপরে তারা দাঁড়িয়ে আছে। সোফিয়া কুরেশি কথা পরে আসছি। আমি বিক্রম মিস্ত্রির কথা বলছি। বিক্রম মিস্ত্রি তো ট্রোলড হয়েছে। সোফিয়া কুরেশির বিরুদ্ধে যে কথা বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী, তার সমালোচনা করে, ওটা আমি পরে আসছি। বিক্রম মিস্ত্রির ক্ষেত্রে যেমন একটা গুজরাটে একটা ট্রোল হলে কোনো বিজেপির কোনো উচ্চপদস্থ কারো সম্পর্কে আসাম থেকে পুলিশ গিয়ে, আসামে তার এফআইআর হয় এবং আসাম থেকে পুলিশ গিয়ে তাকে তুলে আনে, এরকম ঘটনাও ঘটেছে। পাঞ্জাবের দিল্লিতে পাঞ্জাব নিয়ে কিছু বলেছে, পাঞ্জাব পুলিশ এসছে দিল্লি থেকে অ্যারেস্ট করতে, এরকম ঘটনা ঘটেছে। এখানে একটা জিনিস বলার চেষ্টা করছে, এটা ইনসিগনিফিকেন্ট ফোর্স না। কারো কারো কিন্তু 10 লাখ 12 লাখ ফলোয়ার আছে দেখা যাচ্ছে যারা ট্রোল করছে, কিন্তু তাদের আইপিএস অ্যাসোসিয়েশন, আইএস অ্যাসোসিয়েশন তাদের নিন্দে করেছে। কিন্তু আইপিএস অ্যাসোসিয়েশনের এই পুলিশরাই তো অন্য ক্ষেত্রে অ্যারেস্ট করেছে অতীতে, এই অ্যাসোসিয়েশনের মেম্বাররাই তো করেছে এই ধরনের কাজের জন্য। কিন্তু বিক্রম মিস্ত্রির ক্ষেত্রে তারা অ্যারেস্ট করতে সাহস পায়নি। এই যে এটা হচ্ছে খুব চিন্তার একটা বিষয়, যে এই শক্তিটার কাছে কিন্তু আমাদের আইএস অ্যাসোসিয়েশন, আইপিএস অ্যাসোসিয়েশনও
ভয় পাচ্ছে, নাহলে কেন হলো না? তারপরে যেটা সৌম্য বললো যে সোফিয়া কুরেশি, তার সম্পর্কে বিজেপির মন্ত্রী এটা যে ধরনের কথা বলেছে, বলার পরে মামলা হয়েছে, হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, মানে কাল রাত্রের খবর আমি দেখেছি যে ওকে সরানো হবে না, মন্ত্রী রাখা হবে। এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, না, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা এক্সক্লুসিভ কপিও করেছে যে মিটিং করে ঠিক হয়েছে চাপের কাছে মাথা নিচু করবো না, সরাবো না। এবং সরাবো না এই কারণে যে ওই আইডিয়াটা হচ্ছে, ওই পলিটিক্যাল আইডিয়াটার উপরে দাঁড়িয়ে আছে বিজেপি, ফলে ওটাকে অ্যাটাক করতে সাহস পাচ্ছে না। এটা খুব চিন্তার বিষয়। এটা গেলে একটা দিক। এর আরো একটা দিক আছে বলে আমার মনে হয়, সে ব্যাপারে খুব নির্দিষ্ট তথ্য আমার কাছে হয়তো এক্ষুনি নেই, কিন্তু আমার মনে হচ্ছে নানা দিক দেখে। এক নম্বর হচ্ছে গিয়ে, ধরো প্রথমত ট্রাম্পকে আমার ধারণা একটু ভালো করে বোঝা দরকার। ট্রাম্প কিন্তু একজন রিয়েল এস্টেটের বড় ব্যবসায়ী, কিন্তু একজন খুব সাকসেসফুল টিভি প্রোগ্রামার। ওর ওই অ্যাপ্রেন্টিস বা সেলিব্রিটি অ্যাপ্রেন্টিসের মতন শো বছরের পর বছর বিরাট হবে, হই হই করে চলেছে। 2015 অব্দি চলেছে, 2004 থেকে, মানে 10-11 বছর ধরে একটা প্রোগ্রাম চলেছে। ও কিন্তু যা বলছে তার দুটো দিক আছে। একটা হচ্ছে উনি ওই টিভি অ্যাঙ্কারের মতো আর কি, উনি সবসময় অ্যাঙ্কারিং করছেন। ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা একজন অ্যাঙ্কার পেয়েছে আর কি, যে আমি ঠিক করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। এটা একটা আমার ধারণা চরিত্রের যত একটা সমস্যা। কিন্তু যা বলছে সেটা ফেলনা নয়, ও যেটা ট্রেডের কথা বলছে সেটা ফেলনা কথা নয়, সেদিকটা নিয়ে ভাববার আছে। কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যে চাকরি বাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেটা তারা করতে পারেনি। এবারে একটা ঘটনা ঘটতে শুরু করেছে যে চীনকে যেহেতু আমেরিকা ভয় পাচ্ছে, চীনের উপরে ওই 145% ট্যাক্স ইত্যাদি, ট্যারিফ ইত্যাদি বসিয়েছে। আইফোন শিফট করছে ইন্ডিয়াতে, কিছুটা করেছে, আরো করবে। আরো মানে অলরেডি চীনে ইন্ডিয়ার আমেরিকার প্রায় 1000 কোম্পানির প্রোডাকশন হাউস আছে, তারা ওখানে উৎপাদন করে। তাদের একটা ভালো অংশ ইন্ডিয়াতে শিফট করতে পারে, কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা আমেরিকায় ঢুকলে যা দাম হবে, চীন থেকে ঢুকলে তার দাম অনেক বেশি হবে, আমেরিকান বায়াররা কিনতে পারবে না। ফলে এবং আমার নিজের ধারণা, এই যে ভয়ানকভাবে একটা অ্যান্টি মাওবাদী অপারেশন চলছে, সেটারও একটা কারণ হচ্ছে এই ধরনের ইনভেস্টরদের কাছে দেখানো যে পিসফুল ইন্ডিয়া। এই কনসেপ্টটাকে পাকিস্তান অ্যাটাক করতে চেয়েছে পহেলগাঁওয়ের মধ্যে দিয়ে। এতে চীনেরও লাভ আছে। যদি ভারতকে একটু অস্থির দেখানো যায়, তাহলে ইনভেস্টমেন্ট যে সম্ভাবনা দেখা গেছে সেটা নাও হতে পারে, কমে যেতে পারে। আমার ধারণা এই ধরনের বিষয়ের মধ্যে আছে। এখন এগুলো আরো হয়তো পরে ধীরে ধীরে জানা যাবে বিষয়গুলো, কিন্তু ট্রেড এখানে একটা বড় ব্যাপার। এবং যেহেতু সিজফায়ারের ঘোষণা ট্রাম্প আগে করেছে, এবং আগে জানলেন কি করে, জানারই তো কথা নয়, তার মানে ওনার সাথে একটা আলোচনার বিষয় ছিল। আলোচনার বিষয় এই ধরনের মানে দেশের প্রধানের সঙ্গে আরেকটা দেশের প্রধানের হয় না তা নয়। আমরা তো অনেক পরে জেনেছি কিসিঞ্জারের হোয়াইট হাউস ইয়ার্সে ইন্দিরা গান্ধীর সঙ্গে নিক্সনের আলোচনার বিষয় আমরা তো জেনেছি পরে, সেটা তো তখন জানিনি, পরে জেনেছি। কিন্তু এই যে উনি বলে দিচ্ছেন, চাপ দিচ্ছেন, আমার ধারণার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। মানে একটা হচ্ছে চরিত্র ট্রাম্প সেরকম, এটা ফারফেচের নয় আমার ধারণা। ওর একটা ওই শান্তি নোবেলের দিকেও একটা নজর আছে, যে আমি এরা পিস, শান্তির বাণী নিয়ে আসতে চাইছি। কারণ কিন্তু ওর কথা তো জেলেনস্কি শোনেনি সেভাবে, ওখানটায় হয়নি। কারণ ভারত সম্পর্কে ওই যে প্রথম দিকের কথাগুলো আমেরিকান লিডারদের, ও পুরনো ব্যাপার, 2000 বছরের সমস্যা। প্রথমত 2000 বছরের নয়, 48 সাল থেকে সমস্যাটা হয়েছে, তার আগে ছিল না। ফলে ওর ইতিহাস ভূগোল সম্পর্কে ওনার ধারণা কতটা আছে এ নিয়ে আমার সন্দেহ আছে। তারপরে বলা হলো যে নান অফ আওয়ার বিজনেস। তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমরাই করেছি। এবং যখনই উনি সমালোচিত হন, তখনই উনি সে কথাটা সকাল বিকেল বলতে শুরু করেন। সেটা কিন্তু
সে কথাটা লোকে ভুলে গেছে। যখন এই ভারতকে আর টাকা দেওয়া হবে না একবার ঘোষণা করেছিলেন, যে কংগ্রেসকে টাকা দেওয়া হয়, পরে যেটা দেখা গেলো বিজেপিকে দেওয়া হচ্ছে, সেটা তখন উনি সকালে একবার বলছেন, বিকেলে একবার বলছেন। এই সিজফায়ারটাও দেখা যাচ্ছে উনি দেশে বলছেন, সকালে বলছেন, বিকেলে বলছেন, দোহায় গিয়ে বলছেন। ফলে ওর এই বিতর্কে থাকা এবং থাকে এসব লিডারদের, এই ধরনের লিডারদের থাকে না আমিত্ব, সেটাও কিছুটা বেরিয়ে আসছে সব। এবং কংগ্রেস যে ডিমান্ডটা করেছে, কারণ নরেন্দ্র মোদী এই রাজনীতিটা করে এসছেন অতীতে, এবং বিজেপি অতীতে এই ধরনের ডিস্টার্ব জায়গায় তাদের সংসদীয় দল নয়, তাদের দলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, চীনে পাঠিয়েছে একটা সময়। তার লিডার হিসেবে ছিলেন এর আগে যে মহারাষ্ট্রের স্পিকার ছিলেন, যে পরে চলে গেলেন কিছুদিন আগে, উনি ছিলেন, ওর নামটা মনে পড়ছে না। ফলে কংগ্রেসের কোশ্চেন খুব ঠিক, যে কি করে এটা হলো, কি করে এটা হলো, কেন এটা হলো। এর স্পষ্ট উত্তর পাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু যারা ভক্ত বিজেপির, তাদের যদি বাদ দেই আমরা, বাকিরা হয়তো অনেকটাই বুঝতে পারছেন যে এটা কি হচ্ছে। এবারে সৌম্য যেটা বলছে যে সিমলা চুক্তি থেকে ভারত বেরিয়ে আসবে, সেটা পারবে না করতে। সেটা সুভাষিতা আবার আসবো আপনার কাছে, একটু সুদীপ্তদার কাছে আসি। সুদীপ্তদা, পুলওয়ামার ঘটনায় আমরা জানি যে জঙ্গিদের ধরা যায়নি। পেহেলগাম যাকে কেন্দ্র করে এই গোটা পরিস্থিতি, উদ্ভূত যে পরিস্থিতি রয়েছে এখন আমরা যেখানে, পেহেলগামের ঘটনার পর পেহেলগামে ওই যে 4 জন জঙ্গি, তাদের কিন্তু শনাক্ত করা যায়নি। সোপিয়ানে গতকাল বা পরশু বোধহয় পোস্টার পড়েছে, যেখানে জঙ্গিদের ধরিয়ে দিলে 20 লাখ টাকা করে ইনাম দেওয়া হবে। এলাকার মানুষকে বলা হচ্ছে জঙ্গিদের ধরিয়ে দাও, 20 লাখ টাকা করে ইনাম দেওয়া হবে। এই পরিস্থিতি এবং এতক্ষণ আলোচনা আপনি যা শুনলেন যে পরিস্থিতি, সে ব্যাপারে আপনার কি বক্তব্য? প্রত্যক্ষতা তোমার প্রথম প্রশ্নটার উত্তরে এটা বলার যে জঙ্গিদের সাধারণত ধরা যায় না। আত্মঘাতী জঙ্গি হলে তারা ঘটনার সময় মারা যায়, যদি পালাতে পারে বা বেঁচে বেরিয়ে যেতে পারে সাধারণত ধরা যায় না। এই আজমল কাসেমের মতো একটা দুই একটা অতি ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে। আর সাধারণভাবে এতক্ষণ ধরে যে আলোচনা হলো আর কি, সৌম্যদা যা বললেন, সুভাষিতা যা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দুজনেই বলেছেন এবং সঠিক কথা বলেছেন। সৌম্য যেটা বলেছেন যে সরকার কোনো প্রশ্নের উত্তর দেয় না, এড়িয়ে যেতে চায়, এটা তো এই সরকারের কাজ করার ধরন। আর সুভাষিস যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, অর্থনৈতিক দিক যুদ্ধে তার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, সেটা সম্পর্কে তার সূত্র ধরে আমি দু একটা কথা বলি। সুভাষিস, তুমি যে বললে যে এই রাফেল যুদ্ধ বিমান ভারতে হারিয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমি গত 2 সপ্তাহ ধরে তো দেশের বাইরে আছি, আমি তথ্য সংবাদ যা কিছু দেখছি পুরোটাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের, তার মধ্যে ভারতীয় টিভি চ্যানেল একেবারেই নেই। আমি আজকে ঘন্টাখানেক আগে সাউথ চায়না মর্নিং পোস্টে পড়ছিলাম, এটা একটা যথেষ্ট স্বীকৃত সংবাদ মাধ্যম, এবং এ নিয়ে চর্চা হয়েছে নিউ ইয়র্ক টাইমসে, ওয়াশিংটন পোস্টে, টাইমস পত্রিকাতে, বিলেতে, সেখানেও চর্চা হয়েছে। এবারের যুদ্ধে ভারত পাকিস্তানের 4 দিনের তথাকথিত যুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে যুদ্ধ বিশারদদের আলোচনার বিষয় হচ্ছে যে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধ বিমানকে আমেরিকা এই চীনে তৈরি JC-10 যুদ্ধ বিমান গুলি করে নামাতে পেরেছে কিনা। ডগ ফাইট যাকে বলা হয়, দুটো প্লেন একদম যুদ্ধ করছে আকাশে, আর একদম সিনেমায় যেরকম দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম হতো, ডগ ফাইট, একজনের সঙ্গে একজনের লড়াই হচ্ছে, এতে JC-10 জিতেছে কিনা। সুভাষিস বললেন ঠিকই, প্রথম যদি খবরটা বেরিয়েছিল রাফেলের বাজার দাসাও কোম্পানি যারা বানায়, তাদের শেয়ারের দর প্রায় অনেকটা কমে গেছিল, 10% মতো সম্ভবত, এটা রিকভার করে চলে। প্রথমবার কমেছে, প্রথম দিনই কমেছে 3.3%, তারপরে গত কদিনে আবার উঠে আবার এখন 7% ডাউন। হ্যাঁ, যাই হোক, এখন ভারতের কিন্তু অস্বীকার করেনি যে যুদ্ধ বিমানে, যখন প্রশ্ন উঠেছে যুদ্ধ বিমান হারিয়েছে, ভারত অস্বীকার করেনি। ভারত বলেছে সমস্ত পাইলটরা নিরাপদে ফেরত এসেছে। যাই হোক, এটা আমি এর বিষয়ে সত্য মিথ্যা জানি না, সত্যি কি হয়েছে, কার কটা যুদ্ধ বিমান হারিয়েছে। আমি যেটা জানি সেটা হচ্ছে যে একটা রাফেল যুদ্ধ বিমানের খরচ হচ্ছে, ভারত যে দামে কিনেছে
1650 কোটি টাকা। আর চীন এই JC-10 যে যুদ্ধ বিমানটা বানায়, এটা একমাত্র চীনের বাইরে পাকিস্তানি সক্রিয়ভাবে সেনাবাহিনীতে ব্যবহার করছে। চীন যদিও বাজারে বিক্রির জন্য প্রথম তাদের বড় যুদ্ধ বিমান এনেছে। এটার দাম হচ্ছে আন্তর্জাতিক বাজারে $50 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় 90 টাকা করে ডলারে যদি ধরি 450 কোটি টাকা করতে হবে। মানে চীন যেমন ব্যাটারি, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক যন্ত্রপাতি সবকিছু সস্তায় বানাচ্ছে, যুদ্ধ বিমানও সস্তায় কার্যকর বানাচ্ছে। তা কিছুদিন আগে আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চীন যে একটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্ল্যাটফর্মটা তৈরি করতে পেরেছে, সেটা সারা পৃথিবীর ডিপসিক, যেটা সারা পৃথিবীর বাজারকে ধাক্কা দিয়ে দিয়েছিল। আমেরিকা ইনভিডিয়ার শেয়ার সাংঘাতিকভাবে পড়ে গেছিল, এখনো পড়ে আছে। সুতরাং চীন না অনেক কিছু এমন কিছু করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সস্তায় যুদ্ধ বিমান বানানো, হাওয়াই চটি বানানো, সমস্ত কিছু মিলিয়ে আন্তর্জাতিক বাজারে চীনের বাণিজ্যিক গুরুত্বটা সাংঘাতিক বেশি, বাণিজ্যিক চীনের শক্তিটাও সাংঘাতিক বেশি। এই পরিপ্রেক্ষিতে চীনের সঙ্গে ভারতের কি সম্পর্ক, বা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কি হতে পারে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভারতও সেটা খুব ভালো করেই জানে। এই দিকটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, অর্থনৈতিক দিকটা। আর যুদ্ধ করে দেশে আমাদের যারা লাফাচ্ছেন, যারা ট্রোল করছেন, বিক্রম মিস্ত্রিকে যারা ট্রোল করছেন, সোফিয়া কুরেশিকে যারা ট্রোল করেছেন, তারা কি, তারা আরেকটু বেশি করে যুদ্ধ চাইছিলেন। খুব স্পষ্ট কথায় বলে, পাকিস্তান মানে মুসলমান, মুসলমান মানে ভারতের শত্রু, তাকে মারো, তাহলে আমার খুব লাভ হবে, তাহলে আমি খুব লাভবান হব। এইটা হচ্ছে ওই শব্দটা ব্যবহার, ওই নির্বোধ বাহিনীর এটাই হচ্ছে মনোভাব। তারা জানেন না, কিন্তু তাদের শাসকরা, নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, খুব ভালো করে জানেন হোয়াট ইজ দ্য ইকোনমিক কস্ট অফ ওয়ার, যুদ্ধের মানে মূল্যটা কি। এবার এই বিষয়ে একদম রীতিমতো সমীক্ষা আছে, ইকোনমিক্স ফর পিস বলে একটা সংগঠনই আছে, তারা এটা মূল্যায়ন করে। গত বছরে 2024 সালে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য, ভায়োলেন্সের জন্য অর্থনীতির ক্ষতি হয়েছে $17.5 ট্রিলিয়ন, 17,50,000 কোটি টাকা। এত টাকা আমাদের মাথায় ঢোকে না, মাথার টাকাটা কি আমরা বুঝতে পারি না, কি দিয়ে বোঝার চেষ্টা করি। ভারত বহুদিন ধরে ওই যে নরেন্দ্র মোদী দেশের কোনো প্রশ্নে উত্তর দেন না, কোনো সাংবাদিকের প্রশ্নে উত্তর দেন না, তিনি বুকের ছাতি বাজিয়ে বলেন যে আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি হতে যাচ্ছে শিগগিরই, মানে হচ্ছে $5 লক্ষ কোটি। আর যুদ্ধের জন্য ক্ষতিটা কত? 17.5 লক্ষ কোটি ডলার প্রতি বছরে। গোটা ভারতের জিডিপি, ভারতের সমস্ত কিছু উৎপাদন, প্রতিটি মানুষের যা কিছু ভোগ, যা কিছু দেশের মধ্যে তৈরি হচ্ছে, তার সমস্ত কিছু যা মূল্য, তার 3.5 গুণ হচ্ছে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য খরচ। এই বললাম যে মূর্খ নির্বোধ বাহিনীর উপর ভরসা করে, যাদের মূর্খতা এবং নির্বুদ্ধিতার উপর ভরসা করে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি দেশ চালান, যে কারণেই তারা ওই মূর্খতা এবং নির্বুদ্ধিতার বিরোধিতা করেন না। মধ্যপ্রদেশের যে মন্ত্রী সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেন, তাকে সরানোর সিদ্ধান্ত নেন, তারা কিন্তু নিজেরা সেই মূর্খতা এবং নির্বুদ্ধিতায় সামিল নন। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে মনে করি যত তাড়াতাড়ি যুদ্ধবিরতি হয়েছে ততই ভালো হয়েছে। যদি একটা রাফায়েল বিমান ভারতে গিয়ে থাকে, বহু বছর ধরে নেগোসিয়েট করা, এটা শুধু বিমানটার দাম, তার নেগোসিয়েশনের যা খরচ, যা পরিশ্রম, উদ্যম, সত্যের মধ্যে ধরাই নেই। যদি একটা বিমানে গিয়ে থাকে 1650 কোটি টাকা জলে গিয়েছে ওখানে। যুদ্ধের ক্ষয়ক্ষতি, আমি আবার একটু ওই ট্রোল বাহিনীর কথাই বলবো, যেহেতু তাদের আমি খুব স্পষ্ট করে দেখতে পাই দূরের থেকে, দূরে পাচ্ছি এখন। তাদের, আমার একদম ব্যক্তিগত পরিচিত একজনের কথাই বলছি, নাম করছি না, তার মনোভাব হচ্ছে
ইসরায়েলের মতো আমাদের দেশে 18 বছর বয়স হলে প্রতিটি নারী পুরুষকে যুদ্ধের ট্রেনিং নেওয়া উচিত, কনস্ক্রিপশন যাকে বলে, সেনাবাহিনীতে যোগদান করা উচিত। ইসরায়েলে এটা রয়েছে। 3 বছর পরে, অর্থাৎ হায়ার সেকেন্ডারির পর সবাই যুদ্ধে যাবে, 3 বছর পরে ফিরে এসে তারা কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বা যা কিছু করবে ঠিক করবে। তার মতো সবার সেটা করা উচিত। তাই আমি বললাম, তোর ছেলের তো অপশন ছিল, তোর ছেলেকে পাঠালি না কেন? ও তো ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওই যে কথা তুমি বোধহয় একটা জায়গায় বলেছিলে, যে যুদ্ধ যারা যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চাইছে এরকম ঝাঁপিয়ে পড়ছে, হিংস্র প্রায় পারলে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে পাকিস্তানকে, যায় না, তারা কেউ যুদ্ধ চায় না। আমি শেষ করছি, বেশি কথা বলবো, শেষ করছি একটা ছোট্ট একটা বিষয় বলে। আমি এই মাত্র 2 দিন আগে আমি স্পেনের মাদ্রিদ শহরে রেনে সোফিয়া বলে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম রেনে সোফিয়া, সেখানে একটা ছবি আছে। ছবিটার কথা সকলেই জানেন, পাবলো পিকাসোর একটা গুয়ের্নিকা। 1937 সালে ছবিটা আঁকা হয়েছিল। গুয়ের্নিকা ছিল ফ্রান্সের একটা ছোট শহর, যে শহরটার উপর হিটলারের নাৎসি বাহিনী বোমাবর্ষণ করেছিল, কার্পেট বম্বিং যাকে বলে, পরীক্ষা করার জন্য একটা জনপদকে কিভাবে ধুলোতে মিশিয়ে দেওয়া যায়। ওটা ছিল ওই সময় স্পেনে সিভিল ওয়ার চলছে, ফ্রাঙ্কো নেতৃত্বে একটা দল, আর রিপাবলিকান যারা তার বিরোধিতা করছে, যাদের মধ্যে সমাজবাদীরা, বামপন্থীরা, শান্তিকামীরা ছিলেন। দ্বিতীয় পক্ষে ছিলেন পিকাসো। তারা ওই ছবিটা পিকাসোকে আঁকতে বলেছিল। ছবিটা প্রায় 350 স্কোয়ার ফুট জুড়ে ছবিটা, 11.5 বাই 18.5 স্কোয়ার ফুট, এরকম একটা ছোটখাটো ফ্ল্যাট হয়ে যায়। তো ছবিটার সামনে দাঁড়িয়ে প্রথমে তো কিছুটা শিহরণ জাগে বটেই, তখন সারা পৃথিবী থেকে আসা মানুষজনের রিয়াকশন দেখে একটা জিনিস মনে হয়, সত্যি সত্যি যারা যুদ্ধে ক্ষতি স্বীকার করেছে, তারা কি তীব্রভাবে শান্তি চায়। আমাদের ভারতে কিন্তু স্বাধীন ভারতের কথাই ধরা যায়, সত্যিকারের যুদ্ধে কিন্তু খুব ক্ষয়ক্ষতি আমরা দেখিনি। পার্টিশনের সময় দুটো প্রদেশ, বাংলা, পশ্চিমবঙ্গ, বঙ্গদেশ এবং পাঞ্জাব, তারা প্রত্যক্ষত পার্টিশনের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। যুদ্ধের ফলে বোমা মেরে একটা শহরকে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপর আবার তাকে নতুন করে মাথা তুলতে হয়েছে, এরকম আমাদের দেশে কোনো নজির নেই। পুরোটাই মহাভারতের, যেমন করোনার সময় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মহাভারতের মতো 18 দিন লকডাউন হলে কেটে যাবে, পুরোটাই যুদ্ধে মাথায় ঢুকে আছে ওই নির্বোধ বাহিনী, মহাভারতের যুদ্ধ, ঝাঁপিয়ে পড়বো, নষ্ট করবো, 18 দিন একদম শেষ, নিকেশ করে দেবো শত্রুকে। অর্থাৎ বাস্তবতা হচ্ছে এই পরিমাণ যুদ্ধের ক্ষয়ক্ষতি। যুদ্ধ যারা সত্যি ক্ষতি স্বীকার করেছেন, তারা একেবারে যুদ্ধ চান না। সেই জন্যই যে কারণেই হোক, যেভাবেই হোক না কেন, যদি ডোনাল্ড ট্রাম্পের কোনো মধ্যস্থতা থেকে থাকে, যদি সরকার কোনো কিছু লুকোনোর কথাটা, লুকোনোটা ভালো নয়, কিন্তু লুকোনোর ফলে যদি শান্তি আসে, যদি যুদ্ধ বন্ধ হয়, আমি সেটাকে স্বাগত জানাবো। আমাদের দেশের মধ্যে গণতন্ত্র রয়েছে, এ প্রশ্ন উঠতেই থাকবে। পাকিস্তানের একজন কোথায় কেউ মন্তব্য করেছেন, একজন মন্ত্রী, সেটা বড় খুব ইন্টারেস্টিং লেগেছে, যে ভারতের মধ্যে থেকেই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা আসছে। তাতে ভারতের বিদেশ মন্ত্রকের জবাবটা খুব সুন্দর ছিল। ভারতে গণতন্ত্র আছে তো, তার দেশের মধ্যে নানা রকম কথাই উঠুক, ওটা স্বাভাবিক, বিরোধী দলের কাজ তারা প্রশ্ন করবেই। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার সবকিছুর উত্তর দেয় না, কোনো কালে কোনো দেশেই দেয়নি। যুদ্ধের মানে অস্ত্র লড়াই শুরু হলে সঙ্গে সঙ্গে একটা সত্যি মিথ্যার লড়াই শুরু হয়ে যায়, কে কত মিথ্যা কথা বলতে পারে, কে কত বিপক্ষকে পর্যদস্ত করতে পারে, এটাও সেই মহাভারতের যুগ থেকে চলে আসছে, এটাও নতুন কিছু নয়। সেই লড়াইও কিছুটা আমরা দেখেছি, কিন্তু তার পরিণতিতে শেষ পর্যন্ত যে অল্প দিনের মধ্যে যুদ্ধটা থেমে গেছে, দেশের অর্থনীতি আরো বড় ক্ষতির মধ্যে গিয়ে পড়েনি। এই পরিস্থিতি থেকে আমি স্বাগতই জানাবো। একই সঙ্গে এইটা বলে শেষ করব যে অর্থনীতির শুধু জিডিপি দেখলে, যে ইন্ডিয়ার জিডিপি এখন $5 ট্রিলিয়ন দিকে যাচ্ছে, এই বছর বলা হচ্ছে ভারত হবে পৃথিবীর 5ম বৃহত্তম ইকোনমি হয়ে যাবে। মানে আমেরিকা, চীন, জার্মানি, এখন আছে জাপানের পর ভারত 5ম আছে। এবছর ভারত জাপানকে টপকে
4 নম্বরে চলে যাবে, জার্মানির পরে। এগুলো খুব ভালো কথা, তার সুফল সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না। না পৌঁছানোর ফলে ওই যত বেশি নির্বোধ বাহিনী, মূর্খ বাহিনীকে লাফাতে দেওয়া হচ্ছে, যার তাতে পাকিস্তানকে আমরা কিরকম ঠেসে ধরেছি দেখো, তাতে তারা খুব আনন্দ পায়। আর তাদের নিজেদের পেটে যে ভাত নেই, নিজের সন্তানের যে কাজ নেই, সেগুলো তারা মাথা না ঘামাতে পারে। তবে এর মধ্যে একটা রাজনৈতিক ভাবে একটা পরিষ্কার বিচারিতা রয়েছে। এক, সত্যি সত্যি দেশের ভালোর জন্য, অর্থনীতির ক্ষতি কম করার জন্য যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে আমি সম্মত হব, কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে আমার নিজের বিশাল সমর্থক নির্বোধ মূর্খ বাহিনী বলে আমি যাকে বলছি, যারা ভোটে আমার খুব কাজে লাগে, তাদেরও চটাবো না। এই বিচারিতার যা ফল সামনে আসা উচিত, সেটাই আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। সোফিয়া, আজকের আলোচনায় মানে প্রশ্ন অনেক, সেই জন্য আমি এরপর যে প্রশ্ন করব তিনজনের কাছে সেই প্রশ্ন থাকবে আমার। প্রথমে সৌম্যদা, কাতারে সফরে এসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মন্তব্য করলেন যে অ্যাপেলের সিইও কে তিনি বললেন যে ভারতে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং করার দরকার নেই, আমেরিকাতে করো সেগুলো, এর কি তাৎপর্য? মুকেশ আম্বানি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন কাতারে, সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুটো বিষয়ের কি তাৎপর্য? এবং এই যে ঘটনা ঘটলো, সেখানে ভারতের পাশে অন্য কোনো রাষ্ট্রকে কিন্তু সেভাবে দেখা গেল না, এটা কি ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা হবে? সোফিয়া, কতগুলো জিনিস এখনো পর্যন্ত খুব পরিষ্কার নয়। যেমন তুমি এই যে প্রশ্ন দুটো করলে, প্রথম প্রশ্ন যেটা করলে যে অ্যাপেলের সিইও কে যেটা বলা, সেটা খুবই পরিষ্কার, সেটা যথেষ্টভাবেই কি স্বচ্ছ। এবং ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে তিনিও তো একজন ন্যাশনালিস্ট তার দিক থেকে, এবং তিনি সেটা বরাবরই ঘোষণা করেছেন যে আমেরিকান সুপ্রিমেসি, মেক আমেরিকা গ্রেট এগেন, তার যে স্লোগান সেটা, অর্থাৎ তিনি আমেরিকাকে, মোদি যেভাবে ভারতকে মেক ইন্ডিয়া গ্রেট এগেন করতে চাইছেন, তেমনি তিনি ওভাবে মেক ইন ইন্ডিয়া, মেক ইন আমেরিকা। আমেরিকা এতদিন ধরে যা করে এসেছে, চীনের ওপরে নির্ভরশীলতা বাড়িয়েছে, সেইখানে তাদের সস্তার লেবার, তাদের শ্রম, তাদের করে তারা নিজেরা যুদ্ধাস্ত্র তৈরি করেছে। এই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন, এবং এটা সুদীপ্ত একটু ছুঁয়ে গেছে যে চীন থেকে বেরিয়ে অ্যাপেলের সিইও তিনি আমেরিকাতে আসবেন, এইটা খুব স্বাভাবিক প্রত্যাশা, কিন্তু তা না এসে তিনি অনেক বেশি ভারতের দিকে আগ্রহী হচ্ছেন, যেহেতু ভারতের শ্রম, ভারতের সরকারের সাহচর্য সমস্ত কিছু অনেক বেশি তাদের কাছে আর্থিক দিক থেকে অনেক বেশি সুরাহার বা সাহায্যের ভূমিকা রাখছে, তাদেরকে লাভবান করবে, সেই জন্য সেটা করে। তো সেইটাকে বন্ধ করার জন্যে ন্যাশনালিস্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আম্বানি তিনি চেষ্টা করছেন যে এই যে অবস্থা, যে অবস্থাটা এখন যে ট্যারিফ ওয়ার সৃষ্টি হয়েছে, সেই ট্যারিফ ওয়ারটাকে অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি তার দিকে কতটা টেনে আনতে পারেন। অর্থাৎ যে সমস্ত শিল্প ডিসকার্ডেড হয়ে আমেরিকাতে যাবে, আমেরিকাতে যাওয়ার আগে সেগুলো যদি ভারতে আসে, তাহলে সেক্ষেত্রে তিনি কিভাবে সহায়কের ভূমিকা করতে পারেন, তিনি তার এক্সপার্টাইজ দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে, তার ক্যাপিটাল দিয়ে তিনি সেগুলোকে কিভাবে করতে পারেন, তাদেরকে কিভাবে আগ্রহী করতে পারেন, সেই চেষ্টা তিনি করেছেন। আমি সোফিয়া একটু অন্যদিকে যেতে চাইছি। একটা প্রশ্ন, আমি এটা ফ্রম মাই সাইড, ইটস আ ফুড ফর থট। আমি আজকে দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সুভাষিস, সুদীপ্ত, তুমি প্রত্যেকের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাইছি, এই বিষয়টা রাখতে চাইছি। আমার যেটা ধারণা যে আমরা 1947 সাল থেকে 48 সাল থেকে 75 পর্যন্ত এই পাঁচটা লড়াই পাকিস্তানে করে আমরা আদৌ কি লাভবান হয়েছি? কোনো দিক থেকে লাভবান হয়েছি? আমরা আরো 5টা লড়াই করতে পারি পাকিস্তানের সঙ্গে, কিন্তু আমরা কি আজ পর্যন্ত 1 ইঞ্চি আমাদের হারানো জমি আমরা ফেরত আনতে পেরেছি? সহজ উত্তরটা হচ্ছে না, পারিনি। এবং আরো সহজ স্পেকুলেশন যে আগামী 5টা আরো লড়াই হলেও সেটা আমরা পারবো না, কারণ দুটো দেশই হচ্ছে পরমাণু শক্তিধর। আর দুটো দেশের নেতৃত্বের মধ্যে যদি আজকে এই রকম ধরনের পাগলাটে লোক থাকে, তাহলে কিন্তু সেটা আরো বিপজ্জনক জায়গায় চলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে
আজকের যুগে তো যুদ্ধের যেমন যুগ নয়, যেটা নরেন্দ্র মোদীর কথা নিয়ে আমি যদি বলি তার কথা ধার করে, যে এটা যুদ্ধের সময় নয়, যুদ্ধের যুগ নয়, তেমনি এটা তো সন্ত্রাসবাদেরও সময় নয়, যেটা পাকিস্তানকে বোঝাতে চেয়েছে। সুতরাং এই দুটো যুগ যখন কারুর পক্ষে সুখকর নয়, কারুর পক্ষে সাহায্যের হাত বাড়াচ্ছে না, বরঞ্চ ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে, তখন সেখানে আমরা ভারতীয় নীতি নির্ধারকেরা তারা কেন এইরকম বেলিজারেন্ট মুভ আমরা নিচ্ছি, এরম যুদ্ধং দেই আমরা একটা পশ্চার নিচ্ছি অনলি টুয়ার্ডস পাকিস্তান, সেটার কিছুটা উত্তর সুদীপ্ত দিয়েছে। যে যেহেতু পাকিস্তান মানে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী মুসলমানদের দেশ, ভারত যেহেতু সেই তত্ত্ব না মেনেও কোট আনকোট সেকুলার দেশ হয়েও এখানে হিন্দুত্ববাদী যে জিঙ্গোইজম সেটার প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা 80% বনাম 20%-এর লড়াইয়ে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর আমলে, সেখানে পাকিস্তানকে নাস্তানাবুদ করার অর্থ হচ্ছে আমাদের দেশের যে মুসলমান সমাজ রয়েছে, যে 20 কোটি মুসলমান রয়েছে, তাদেরকেও একটা শিক্ষা দেওয়া যে দেখো আমরা কি করতে পারি। তো এই যে একটা যে বেলিজারেন্ট একটা অবস্থা, এই বেলিজারেন্ট অবস্থা পাকিস্তান আমাদের আমরা 1 ইঞ্চি জমিও আমরা লাভ করতে পারিনি, আগামী দিনেও পারবো না। সুতরাং সেটা আমাদেরকে এই অবস্থান আমাদের ধরে রাখা আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক এবং সেখান থেকে বেরিয়ে আসা কতটা জরুরি। আমি একটা প্যারালাল ড্র করতে পারি। চীন, পাকিস্তান আমাদের সন্ত্রাসবাদী এক্সপোর্ট করে যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে ইকোনমিক আগ্রাসনের মাধ্যমে চীন। আমাদের দেশে যে ইন্ডিজিনাস যে সমস্ত শিল্প ছিল কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে। সারা ভারতের সমস্ত ইলেকট্রিক্যাল গুডস সেটার 97% ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না। আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ঘটনা বলি, আমি কিরমভাবে বেকুফ বনেছিলাম। আমি নীতিগতভাবে চীনা প্রোডাক্ট কিনি না, আজ বহু বছর ধরে, অন্তত 7-8 বছর ধরে আমি নীতিগতভাবে কিনি না চীনা প্রোডাক্ট। আমার বাড়ির রান্নাঘরের আলোটা খারাপ হয়ে গেল, আমি দোকানে গিয়ে বললাম ভাই চাইনিজ প্রোডাক্ট দিও না, দেশি প্রোডাক্ট দাও। আমাকে সে বললো যে স্যার আমাদের ভালো প্রোডাক্ট এসছে, ওয়েবেল ইন্ডিয়ান প্রোডাক্ট, ফিলিপসের সঙ্গে এটার কোলাবোরেশন আছে, হল্যান্ডের সঙ্গে, এটা চাইনিজ প্রোডাক্টটা নিয়ে যা। তা আমি নিলাম। বাড়িতে এসে মোড়ক খুলে লাগাবার সময় দেখি তাতে বড় বড় করে লেখা রয়েছে মোড়কের, মানে মোড়কে যেভাবে লেখা থাকে সেরকম, ইম্পোর্টেড ফ্রম চায়না, ওয়েবেল কোম্পানি সেটা ইম্পোর্ট করেছি চায়না। আমি বেকুব বনে গেলাম এবং আমি পড়াশোনা 97% অফ দ্য টোটাল ইলেকট্রিক্যাল গুডস এবং ইলেকট্রনিক্স গুডসেরও একটা সাইজেবল, তারা সব কিছু আসছে ইম্পোর্টেড ফ্রম চায়না। চায়না সেগুলো এক্সপোর্ট করছে। চীনেতে যে সমস্ত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি আছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, তারা সেখানে তৈরি করছে, সেখান থেকে গেট করছে, ভারতে পাঠাচ্ছে। এই যে আমাদের দেশে আমাদের খুব ছোটখাটো বিষয় আছে, যেমন সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের কলকাতাতে ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল, সাইকেল ইন্ডাস্ট্রি সমস্ত চলে গেল জলন্ধরে, এবং জলন্ধরেও তারা এখন ম্যানুফ্যাকচারিং করে না, তারা আসে চায়না থেকে অ্যাসেম্বল করে এখানে দিচ্ছে। এই জিনিসগুলো আমাদের ইন্ডিজিনাস প্রোডাকশনটাকে, যেটা নরেন্দ্র মোদী বলছেন মেক ইন ইন্ডিয়া, যেটা বড়াই করছেন, ওর তো খাতায় কলমেতেই রয়েছে। তো আমরা সেইগুলোকে, আমাদের যে ক্ষতিটা করেছে চায়না, যে ক্ষতিটা করছে, তার কোয়ান্টামটা যদি আমরা দেখি ইকোনমিক্স দিক থেকে, ফিনান্সের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, মাচ মোর হায়ার দ্যান পাকিস্তান যে ক্ষতিটা করেছে আমাদের টেররিজমে এক্সপোর্ট করে। তো আমরা সেই চায়না, যারা আমাদের এখনো পর্যন্ত 2000 স্কোয়ার কিলোমিটার জমি দখল করে রেখে দিয়েছে লাদাখে, তাদের সঙ্গে যদি আমরা সমস্ত ধরনের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সমস্ত ধরনের ম্যান টু ম্যান রিলেশনশিপ আমরা যদি নাকচ না করে, কোনো রকম ভাবে আমরা যদি বিরোধিতা না করি, আমরা তাদের সঙ্গে যদি সামনাসামনি আলোচনার রাস্তা খুলে রাখতে পারি, ওয়াই নট পাকিস্তান? যে পাকিস্তানের সঙ্গে আমরা 5টা লড়াই করে আমাদের বিন্দুমাত্র কোনো উপকার হয়নি, অথচ ক্ষতি হয়েছে এবং ক্ষতি হচ্ছে, তাদেরকে গত 2016 সাল থেকে তাদের সঙ্গে আমাদের সমস্ত ধরনের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ। আমরা এক চুল এগোতে পেরেছি? হ্যাভ উই অ্যাচিভড এনিথিং?
কোনো কিছু আমরা অর্জন করেছি? কিচ্ছু অর্জন করিনি, বরঞ্চ আমাদের ক্ষতি হয়েছে। আমরা অর্জন করেছি কি? পলিটিক্যালি অর্জন করেছি। রাজনৈতিক দিক থেকে বিজেপি তার অ্যান্টি মুসলিম এজেন্ডাকে প্রতিষ্ঠা করছে ফর ন্যারো পলিটিক্যাল গেইন। আমাদের দেশের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। কোনো এইখানটাতে আমার মনে হয় যে যদি আমরা বিভিন্ন চাপে বা নিজস্ব উদ্যোগে আজকে যদি পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তাটা খোলা হয়ে থাকে, একটা জিনিস মনে রাখতে হবে, সুভাষিস একেবারে শুরুতেই বলেছে যে চায়না ইজ এ মনোলিথিক নেশন। চায়নাতে চায়নার পলিটিক্যাল পার্টি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, চায়নার পিএলএ, পাকিস্তান চাইনিজ আর্মি এবং চাইনিজ গভর্নমেন্ট, এই তিনজনের ভেতরে কিন্তু কোনো বিরোধ নেই, যেটা পাকিস্তানে আছে। পাকিস্তানের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা একরকম, আর্মি একরকম, আইএসআই একরকম। এই যে তিনজনের ভেতরে মিল, কোনো মিল নেই। মিল না থাকার জন্যে ভারতের কি উচিত না যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার নির্বাচিত হচ্ছে পাকিস্তান, তাদেরকে বাধ্য করানো, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে ফোর্স করানো টু টেক অ্যাকশনস এগেইনস্ট দোজ এলিমেন্টস যারা এই এক্সপোর্ট করছে আমাদের দেশে টেররিজম। তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে দিয়ে তাদের যে স্কার্ট, যেটা তাদের যে এক্সপোর্টিং এবিলিটি, যেটার জন্য সমগ্র পাকিস্তানকে আমরা দায়ী করছি, সেইটা না করে যদি আমরা তাদের সঙ্গে যদি একটা ডিপ্লোম্যাটিক রিলেশনস ঠিক রেখে আলাপ আলোচনার মধ্যে তাদেরকে আমরা যদি বাধ্য করতে পারি টু টেক অ্যাকশন এগেইনস্ট দোজ এলিমেন্টস, আমরা হয়তো তাতে উপকৃত হব আগামী দিনে। এই ডিভিশনটা যদি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, মনে রাখতে হবে নরেন্দ্র মোদী যেটা করতে চান না, তার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেটা করেছিলেন। তিনি সফল হননি, কিন্তু এই সাফল্য না হওয়ার, একবার সফল হননি, তার জন্যে পারভেজ মুশারফ যে খেলাটা খেলেছিল এগেনস্ট নওয়াজ শরীফ, যার জন্য আমাদের কার্গিল যুদ্ধ লড়তে হয়েছিল, এইটা যদি বারবার যদি ভারতের কাছ থেকে এই পলিটিক্যাল সাপোর্টটা পাকিস্তানের পলিটিক্যাল এলিমেন্টস যারা আছে তারা যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু এই যে ডিভিশনটা পাকিস্তানের ভেতরে সেটা ক্রিয়েট করা অনেক বেশি সম্ভব হবে। সেটা ভারতের পক্ষে অনেক লাভজনক হবে। আমরা 2016 থেকে এত বছর ধরে আমরা পাকিস্তানকে ব্রাত্য করে রেখে দিয়েছি, কোনো রকম কোনো আলোচনা আমরা করছি না, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো লাভ নেই। চীনের সঙ্গে আমাদের যে নীতি, সেই নীতিটাই যদি আমরা পাকিস্তানের সঙ্গে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের লোকসানের থেকে লাভ বেশি। না হলে কিন্তু আমাদের এই লোকসানটা এটাকে বয়ে যেতেই হবে, এবং পাকিস্তানকেও এই ধরনের রোগ এলিমেন্ট তাদেরকে আপার হ্যান্ড দেওয়ার বন্দোবস্তটা কিন্তু আমরা করে দেব। তার কারণ আমরা এটা খুব ভালোভাবেই জানি যে আজকের যে এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমরা দুটো দেশ রয়েছে, আমাদের কারোর পক্ষেই কিন্তু এই লড়াই, যুদ্ধ, এটা কিন্তু একটা ডিসাইসিভ পোর্শনে এরিয়াতে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নির্ণায়ক যুদ্ধ লড়া আমাদের পক্ষে সম্ভব নয়, তার কারণ সেটা কেউ করতে দেবে না। কেন করতে দেবে? তার অনেক থিওরি আছে। আজকে ভারত পাকিস্তানের যদি লড়াই না থাকে, আজকে যদি কাশ্মীর সমস্যার সমাধান মিটে যায়, আজকে সারা পৃথিবীতে যদি হটস্পট না থাকে, তাহলে শুধু যেটা বললো 17 ট্রিলিয়ন যে যুদ্ধে যে ক্ষতি হচ্ছে, তার কতটা অফসেট হচ্ছে এই আর্মস ম্যানুফ্যাকচারদের, অস্ত্রের কারবার যারা করে, যে বড় বড় নেশন যারা করছে, করছে, আমেরিকা করছে, রাশিয়া করছে, চায়না করছে, টার্কি করছে, ইসরায়েল করছে, ফ্রান্স করছে, ব্রিটেন করছে, এই যে হিউজ ওয়ার ইন্ডাস্ট্রি, তাদের কি হবে? সুতরাং তাদেরও রয়েছে, স্বার্থ রয়েছে। তার থেকে আমরা তো আমাদের স্বার্থ দেখব। 5টা লড়াইয়ে আমরা 1 ইঞ্চি হারানো জমি আমরা উদ্ধার করতে পারিনি, আরো 5টা লড়াইও পারবো না। পাকিস্তানকে এইভাবে একঘরে করে রেখে, পাকিস্তানের পলিটিক্যাল যে এলিমেন্ট, তাদেরকে ব্রাত্য করে রেখে, তাদেরকে পাশে সরিয়ে রেখে ভারত কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবে না। এইটা আমি, এই ফুড ফর থটটা আমি দিতে চাই, একটা চিন্তাটা আমি দিতে চাই, যাতে ভারতের নীতি নির্ধারক যারা, তারা যদি নতুনভাবে চিন্তা করতে শেখে। সোফিয়া। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যে, আর কিছুটা সময় আছে আমাদের হাতে। সুভাষিস দা, সংক্ষেপে পূর্ণম শাহুর যে মুক্তি হলো, বিএসএফ এর যে জওয়ান, সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে খুব বেশি আলোচনা মিডিয়াতে বা সেরকম কিছু হয়নি, কিন্তু দেখা গেল সিজফায়ারের 2-1 দিনের মধ্যেই তার মুক্তি হলো। সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক স্তরে কোথাও আলাপ আলোচনা, কিছু একটা যোগাযোগ রয়েছে বলে মনে হয় কি? দেখো, মনে হওয়ার উপরে
মানে এর আগেও এই ধরনের ক্ষেত্রে অভিনন্দনের মুক্তি হয়েছিল। যেগুলো জেনুইন কেস, কোনো সন্দেহ নেই, সেগুলো আমার ধারণা হয়ে যায় তাড়াতাড়ি। কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তান বলে, এরা ভারত হয়তো বলছে আমার সাধারণ নাগরিক, পাকিস্তান বলছে না স্পাই, এসব বিতর্ক হয়, তখন সেক্ষেত্রে দেরি হয়। আদারওয়াইজ আমার ধারণা দুপক্ষই কিছু জিনিস মেনে চলে। আর তুমি প্রথম যে প্রশ্নটা করেছিলে অ্যাপল সিইও নিয়ে, আমি সেটা নিয়ে আমার সাথে দু লাইনের কথা। একটা হচ্ছে গিয়ে আমার তো প্রশ্ন, ট্রাম্প এই কথাটা বলছেন, পাবলিকলি বলছেন কেন? উনি চান না, কিন্তু উনি টিম কুককে আলাদা করে ফোন করেও বলতে পারেন। উনি এলন মাস্ককেও বলেছিলেন, যখন স্টারলাইট নিয়ে কথা হচ্ছিল ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট নিয়ে, তখন বলেছিলেন। এটা ওর পলিটিক্সটাই এইভাবে করেন উনি, আমার ধারণা, যে একটা বিতর্ক বা দ্বিধাও আলোচনা হোক একটা, এবং ট্রাম্প সবসময় আলোচনার মধ্যে আছে। এটা তো ওখানে দোহাতে বলারও কথা নয়, পাবলিকলি বলারও কথা নয় যে উনি চান না। এবং আরও একটা সুবিধা হচ্ছে গিয়ে, উনি এই কথা বলার পরে যদি ওর কথাটা শুনে নেওয়া হয়, তখন ওই যেটা মাগা বলা হচ্ছে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তার ক্ষেত্রে উনি বলতে পারবেন আমি বলেছিলাম। আর যদি না হয় তাহলে উনি বলতে পারবেন আমি চেষ্টা করেছিলাম। ফলে আমার ধারণা এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট, আসলে এর বেশি কিছু নেই। কারণ ব্যবসায়ীরা ভালোবেসে ব্যবসা করতে পারে না, সম্ভব নয়, উচিত নয়। তারা ব্যবসা করবে যাতে ব্যবসাটা টিকে থাকে, তাই এমন ব্যবসা করে লাভ নেই যে ব্যবসাটা উঠে যাবে। ফলে আমেরিকার ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, আমি বেশি মাইনেও নেব, আবার জিনিসটাও সস্তায় কিনবো, দুটো তো একসঙ্গে হয় না। ফলে জিনিসটা হয় চীনে প্রোডাকশন করতে হচ্ছে, নাহলে ইন্ডিয়াতে করতে হচ্ছে। চীনে যদি 145% ট্যারিফ হয়, তাহলে ইন্ডিয়াতে করতে হবে। অফার একটা আছে, যেটা সৌম্য বলল, আমি একটু খোঁজ করছিলাম যে চাইনিজ প্রোডাক্ট কি আমেরিকান প্রোডাক্টের সঙ্গে কম্পিট করতে পারে ওখানে যেগুলো তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই পারে। আমরা হয়তো চাপে পড়লে হবে যে ইলেকট্রিক্যাল গুডস সম্পর্কে সৌম্য বলছিল, সেটা একটা সময় সত্যি যে আমাদের আমরা যে টুনি বাল্ব বলতাম, সেটা উঠে গেল, চাইনিজ টুনি বাল্বে ভরে গেল। এখন কিন্তু এখানে ওই জিনিস হচ্ছে, ভারতে হচ্ছে, প্রচুর হচ্ছে। মানে আমি কালীপুজোর সময় কিনতে গিয়ে দেখলাম যে ভারতে তৈরি পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না, মানে 2 বছর আগেও পাওয়া যেত না। প্রোটেকশন দিয়ে কতটা কি হয় আমি জানি না, কিন্তু একটা সময় অবধি প্রোটেকশন লাগে হয়তো, কিন্তু প্রোটেকশন কোনো চিরকালীন ব্যবস্থা করলে পিছিয়েই পড়তে হবে। কারণ ওই কম্পিটিশনটা যেতেই হবে, সেটা কি বলে এআই এর ক্ষেত্রেও যেতে হবে, আবার টুনি বাল্বের ক্ষেত্রেও যেতে হবে, নাহলে হবে না। এটা আমার নিজের মত। এটা তোমাতে সময় কম, আমি এখানে থামছি। সুদীপ্ত দা, সবশেষে আপনার বক্তব্য। সুদীপ্ত দা, আপনি মিউট রয়েছেন। সবশেষে এটাই বলবো যে যুদ্ধের যে অর্থনৈতিক দিকটা, সেটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে অন্তত কিছু মানুষের অন্তত মানে কাছে এই বিষয়গুলো আসবে, এটা নিয়ে ভাববেন যে শুধু অস্ত্র হাতে শত্রুর উপর লাফিয়ে পড়ে খুব সুন্দর গান হয়, বীরগাথা হয়, নাটক হয়, সিনেমা হয়, কিন্তু রোজকার জীবনযাপন চলে না, পেটের ভাত হয় না। সেই যুদ্ধটা, দৈনন্দিন বেঁচে থাকার যুদ্ধটা এবং উন্নত জীবনযাপন করার যুদ্ধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকার এবং নাগরিক বাহিনী, নাগরিকরা এবং সংবাদ মাধ্যম, তারা সবাই বরঞ্চ সেটাতেই নজর দিক। এখানে আমরা আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ সৌম্যদা, সুভাষিস দা, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং দর্শকদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখলেন আমাদের অনুষ্ঠান। ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ।